আমি যে হ্যালো আমার হাওয়াইডাঙ্গা ভিউয়ার্স। 10 থেকে একটা হ্যাঁ বলেন। ও, আমার হাওয়াইডাঙ্গা 10 কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা দিয়ে শুরু করছি। কবিতাটার নাম চিঠি। বলা কওয়া ছাড়াই মাঝে মাঝে তুমি আসতে আর বলতে, লিখে নাও আমার নাম। শরৎ সন্ধ্যায় দুজন হাতে রেখে হাত, আমরা উড়াতে পারি ধীবর মেঘ। অতঃপর নাম ঠিকানাহীন চিঠি, খামের ভেতর সাদা পাতায় লেখা, তুমি বড় ছেলে মানুষী, অর্বাচীন পাগল। মুছে ফেলো নাম বুকে, সেই থেকে লেখা হয় কার যেন নাম। সুন্দর কবিতা। সুন্দর কবিতা। আচ্ছা, বইটার নাম কি বললেন? হাওয়াইডাঙ্গা 10 আমার প্রথম কাব্যগ্রন্থের নাম। হাওয়াই ডাঙ্গার ট্রেন। সুন্দর একটা জি। প্রচ্ছদ। কে করেছে প্রচ্ছদটা? প্রচ্ছদ করেছে মোস্তাফিজ কারিগর। কয়টা কবিতা আছে এই বইটাতে আন্দাজ? এটা এটাই ৫৬-৫৭টা কবিতা আছে, ৫৬-৫৭। আপনি তো বড় কবিতাও লিখেন তাই না? দীর্ঘ কবিতা। হ্যাঁ, দীর্ঘ কবিতা আছে, জি, দীর্ঘ কবিতা। আমাদেরকে একটা দীর্ঘ কবিতা শোনাবেন দীর্ঘ, এবার? হ্যাঁ, শোনাতে পারি, জি। তাহলে একটা দীর্ঘ কবিতা হয়ে যাক। হ্যাঁ, হয়ে যাক। কাব্যগ্রন্থের নাম? হুম। আমার কাব্যগ্রন্থের নাম লণ্ঠনের গ্রাম। এটা প্রচ্ছদ করেছে শিশির মল্লিক, বের করেছে অনুপ্রাণন প্রকাশনী। আমি এখান থেকে পড়ছি। আমার কবিতার নাম আমি কব নারী হব। জীবনের কোনো মানে হয় না বুঝি, গান কুলে দাঁড়িয়ে ছোট শিশু, চিঠি জীবনে চলন গতি। খুব সাদামাটা নিবন্ধ বধির গলিপথে, ছোট মন মন নিয়ে কিশোর বাবাকে বলি, বাবা না কাকে বলে। বাবা বলে, তুই স্বপ্ন ফেরি করি, কবে নারী হব। অন্ধের চোখেও আলোর প্রচ্ছায়া, অস্থিমজ্জার মধ্যে আলোক ছটা, বুকের পাঁজরে ব্যথা, জরায়ুতে আটকে আছে মাংসপিণ্ড। যাকে ভালোবাসি সেও খবর রাখেনি, তাতে কি, তবু তো আমি তাকে ভালোবাসি। নিঃস্বার্থ ভালোবাসায় তো চাওয়া থাকতে নেই, এ মোর সান্ত্বনা। তারও তো অভিমান আছে, বুকের উঠানে রোপিত আছে অনেক না বলা কথা। তা না হলে যে একদিন এত আর্তচিৎকার নিয়ে বুকের মধ্যে আমায় জড়িয়ে ধরে বলতো, জানো পদ্ম, তুমিই আমার পৃথিবী। তবে আজ কেন ভেঙে যায়, ধসে যায়, পৃথিবীর রং তামাটে হয়। কেঁদে কেঁদে একদিন বলেছিল, তুমি বড় ঝগড়াটে হয়েছো। এমন তো ছিল না কখনো। অনেক বদলে গেছো তুমি, আমি, আমাদের পৃথিবী। গরল সত্যটা বুকের মধ্যে মুখোশেরা হাতছানি দেয়। অক্ষত আমি, সংকুচিত হই, অভাগীর পৃথিবী তুমি। নারীর কুলে বাবা বলতো, বেশি সময় থাকিস না। সরি, নদীর কূলে বাবা বলতো, বেশি সময় থাকিস না। আজ বুঝি কেন বাবা বলতেন, কেন অন্ধ গলির মেয়েটা নিজের অজান্তে মা হয়। সত্যের শহরে মিথ্যারা পাশাপাশি থাকে। কবির কবিতা হব, প্রকৃতির সৌন্দর্য হব, গাজার ধোয়া হব, আর সিগারেট মুখো কোনো এক পুরুষের লালসার শিকার হয়ে ভাববো, আমি কবে নারী হব। ধন্যবাদ। সুন্দর। দীর্ঘ কবিতা শুনতে ভালো লাগে। দীর্ঘ কবিতা হ্যাঁ, শুনতে ভালো লাগে। একটা কাহিনী, একটা চিত্রপট ইয়ে হয়, যে কারণে ইয়ে থাকে। এবার আপনার একটা কবিতা শুনতে চাই। আমার কবিতা আরো কটা কবিতা হয়ে যাক কবির মুখে, তারপরে আমার কবিতা আসুক। আমি তো কবি নই, অকবি। আচ্ছা, আমি আরেকটা কবিতা পড়ি। কবিতার নাম যে যৌনতা প্রেম হতে পারত।
পায়ের কাছে লুকিয়ে রেখে যে কান্নার ধ্বনি তুমি খুঁজে ফিরেছ নদীর জল কিংবা জটিল সন্ধ্যায় ভেসে চলা জন্ম নিষেধের দিকে, সেই বালক কিংবা বালিকা লুকিয়ে ধরে বেদনার মুখ, তবে কেন দ্বিধা? বৃষ্টি ভেজা বালকও কি বুঝে গেছে সাধনার ফল কতটা মধুর হলে শিউলি বকুলের ডালে নিখাত স্বপ্নগুলো দেহে ঢালে জল। লেখিকার মুখে থাকে শৈশব কবিতার ব্যর্থ শিকার, বাবুদের পড়ার কৌশল, মেয়েদের সানগ্লাস তুলে ধরে বেঁচে থাকার ছল। কামনারা দিগন্তে ভেসে গেলে গোয়ালিনী হয়ে যায় মা, আর আমি বাবাদের সংসার ছেড়ে মামিদের কোলে গিয়ে বাসনায় লেখি মামিদের জীবন। মামির বুকে সর্পের বিষ, কামনারা পাশাপাশি থাকি, আমি তার প্রতিবেশী। চিঠির খামে কামনা রেখেছে যৌনতার স্বর মাখা ভাব, পাতার শরীর জুড়ে কৃষ্ণের হাত, বিক্ষোভ কাশি রক্তে রক্ত কাশি আর কামের মুদ্রায় পাখি জেগে থাকে রাত। রাত হলেই আমি বাড়ি 18 হলো। জানালা পাশে কানুর বাসি, চাঁদ সওদাগর মেনকার মুখে রেখে হাত শোনায় প্লেটো দর্শন। জানিতে চাহি না বাবা, পূজা চাই পূজা, যে দেহ পূজা। আমি শীত রাতে জ্বালাবো আগুন, বড়চন্ডী যাস পুড়িয়ে গেলেও দেহ মনে পাটাতনে পাখিদের মাঝি পাড়ায় অষ্ট গানে নারী সাজে স্কুল ছাত্র রবীন্দ্র। চণ্ডীদাস তার দাদা, বউ রবীন্দ্রকে দেখলেই হাস হয়, অলিগা অঙ্গ জলে। আমি আরেকটা কবিতা পড়ছি, কবিতাটার নাম সাত মাথার বেহুলা। অর্থাৎ এই কবিতাটা লিখেছিলাম, প্রেক্ষাপটটা ছিল যে বগুড়ার যে সাত মাথা আছে সেই সাত মাথা আমি কখনো যাইনি, আমার এক বন্ধুর মুখে শুনেছিলাম যে সাত মাথায় খুব আড্ডা হয়, খুব দারুণ খাবার পাওয়া যায়, মাংসের চপ পাওয়া যায়। ঘটনাকে কল্পনা করে লিখেছিলাম যে সাত মাথার বেহুলা। এই যে আসুন বেহুলা কেন? সাত মাথার জন, বেহুল এখানে হ্যাঁ, সাত মাথার বেহুলা কবিতার নাম, কবিতা পড়ছি। এই যে আসুন সাত মাথার জনগণ, এখানে চায়ের কাফে ওঠে সৌদি আরবের নারী কর্মীদের গুপ্ত অন্ধকারে হাতড়ে চলা মরিচিকার জীবন, কিংবা কোনো নারীটা বেশি সুন্দরী কার গিরা অধর স্পর্শে বৃষ্টি নামে সরল মেয়েদের হাত ধরার বেকুল আসে। অনেকটা রিক্সার হুড তুলে রাস্তায় চলার টেলিস্কোপ বুকের নিচে তলায় তুলে যায় শঙ্কিত শিহরণ। বাবার হাত ধরে কিংবা ভাইয়ের হাত বুকে গুজে মাথা শহরের পথ ঘুরে 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 বাসায় পুড়িয়ে মারা মাটির কেতকিতে রংধনু সাজিয়ে এখনো প্রহর গুনি, কবে তুমি আসবে ভাইয়া? আদর করে বুকের কাছে নিয়ে বলবে ধুর পাগলি, ভাইয়া ভাইয়াই হয়। তোর বুকের মধ্যে কি এখনো শিউলির গন্ধ ফোটে? এখনো কি তুই রাত্রি আধারে জানালার গ্রিল ধরে আমাকে লুকিয়ে দেখে যাস আমি ঘুমিয়ে গেছি কিনা? আজ তুমিহীন পৃথিবীটা দুর্বিষহ মনে হয়, ঘৃণা জাগে নিজের ওপর, স্টেনের পেইন আমাকে মৃত্যুর ঘর চেনায়। এখন নিউজ কাভারেজ, পত্রিকার হেডলাইন, মেসেঞ্জার কিংবা ফেসবুকের স্ট্যাটাসে জীবন মনে হয় আমি এখন একলাই চলি। বুকের কাছে রেখে দেয় শত করবীর ঝড়, শত স্বপ্ন বুকে নিয়ে সাত মাথার মোড়ে এসে ক্লান্তির দীর্ঘশ্বাসে তোমার প্রতিচ্ছায়ায় পুরুষেরা যে গৃহবাসী কিংবা সম্পর্ক ফিকে হয়ে আসে অপসরীদের ন্যাপকিন নেশায়। তবুও স্বপ্ন বীজ বুননে এখনো বাঁচি, নাটকের সংলাপ ধরে আসে গলা, গানের রেওয়াজে কেঁপে গেলে হাত, চোখের কোণে জমলে অশ্রু, কি লাভ বলো? বিনা খরচের দৈহিক লাবণ্য নিয়ে অনেকে শুতে চায় ঘরে, তখন দরজা বন্ধ করে রুদ্ধশ্বাসে ছিঁড়ে ফেলে সম্পর্কের মিশামিশি টান, চ্যাংড়া বলে গালি দিয়ে বলে যায় শ্যামড়া, এখনো কি উৎসুক নয়নে আটকে যায় টেলিভিশনের পর্দা। সুন্দর কবিতা। আরেকটা খুব ছোট প্রতিটা কবিতা, কবিতাই খুব খুব একটা ছোট কবিতা পড়ছি, কবিতার নাম কিশোরীর বুক। সুনীল বাবু, একটি সিগারেটের সাথে ভেঙে গেছে কোনো এক কিশোরীর বুক, আর কতকাল সিগারেট ভেবে কিশোরীর বুক খাবে। এটুকুই সুন্দর।
হ্যাঁ হ্যাঁ এটুকুই। বললাম ছোট কবিতা, একেবারে ছোট হ্যাঁ কবিতা। হ্যাঁ, সমস্যা নাই, ভালো লাগছে। হুম। একটা নতুন বই আচ্ছা বের হওয়ার কথা আচ্ছা, আছে আপনার এই কবিতার নাম আগামীতে? ওঝা। ওঝা। ওঝা, আচ্ছা। হ্যাঁ আমার, হ্যাঁ আমি এই কবিতাটা পড়ে সেটা বলছি। আর এই উঝা কবিতাটা লিখেছিলাম আমরা কয়েক বন্ধু হাকিম চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় হাকিম চত্বরে বসে আড্ডা দিচ্ছি। আড্ডা দিতে দিতে এটা আমার কাছে মনে হয়েছিল যে ওই আড্ডাতে কিছু কথা উঠেছিল, সেটার মধ্য দিয়ে আমি এই কবিতাটা পরবর্তীতে লিখেছি। এই কবিতাটা পড়লেই বুঝতে পারবেন। কবিতার নাম ওঝা। মোড়ক আড়ালে বৃক্ষ চিৎকার দিলে হাকিম চত্বরে শত শত গোলাপী নারীরা অধীত বিদ্যায় এক ঝাঁক তরুণের দৃষ্টিগতরে সঞ্চয় করে। তাদেরও তো শতাব্দীর পর শতাব্দী আক্ষেপ থাকে, অন্ধকার রাতের শয্যায় বাবাদের স্মৃতিতে হাত। পথের আলো নিভে গেলে বাবারা হয়ে যায় বিষাধর সাপ। মুচড়ে দেয় মায়েদের শরীর। পাখি বিদ্যায় বাবা অনেকটা মায়েদের চেয়ে এগিয়ে। বাবা নারীদের সাথে পাখি পাখি খেলে। পুরুষেরা হেরেমের মদ আর জীবন্ত সাকির অদম্য নেশায় নারী বুকে তুলে দেয় ঝড়। আর পিতা ওঝা হয়ে ছেড়ে দেয় বিষ। একটা স্মৃতি, ওই দিনের কি শেষ কথা করি। বলেছিলেন, এবং হ্যাঁ হ্যাঁ একটা স্মৃতি। হ্যাঁ। কবিতাটা সুন্দর, আপনার উচ্চারণ সুন্দর, ভালো লাগছে শুনতে। আম, আপনার নতুন বইটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমার নতুন বইটার নাম প্রথমে আমি রেখেছিলাম, নামটা ছিল যে আলো কাটা ভোর কবিতার, অর্থাৎ এক ফর্মা একটা কবিতার বই। আলো কাটা ভোর এটা বের করছে মামুন মুস্তফার লেখমালা নামে একটা লিটল ম্যাক করেন, সেই লিটল ম্যাক থেকে মামুন মুস্তফা প্রকাশক। তো পরবর্তীতে আমি জানতে পারলাম যে আলো কাটা ভোর অর্থাৎ এই নামে যশোরের একজন কবি, তার একটা অনেক আগে বই বের। তো যেহেতু আমি জানতে পারলাম বইটা বের হওয়ার আগেই, অর্থাৎ আমার পশ্চাদও হয়ে গিয়েছিল, তারপরে যখন জানতে পারলাম তখন বইটার নাম চেঞ্জ করে বইটার নাম এখন অন্ধযাজক। 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 হ্যাঁ, অন্ধযাজক। তো এই ওখানে আহ, 16টা গদ্য কবিতা, 14টা গদ্য কবিতা আছে, সম্পূর্ণ গদ্য কবিতা। আর আমি গদ্য কবিতা লিখতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার কাছে কবিতা হচ্ছে, কবিতা যদি আমাকে বলেন যে আসলে আপনার কাছে কবিতার সংজ্ঞা কি, আমি শুধু একটা কথাই বলবো, কবির উপলব্ধিত যে জিনিস সেটাই কবিতা। অর্থাৎ আমি যা বলতে চাই সেটা আমি সঠিকভাবে বলতে পারছি কিনা সেটাই আমার কবিতা। আমি কখনো ব্যাকরণ কোনো নিয়ম নীতি মেনে আমি কখনো কবিতা লিখি না। এটা আমার কোনো ইয়েও না। কেউ যদি কোনো ব্যাকরণ কিংবা গ্রামার কোনো কিছু মেনে কেউ যদি কবিতা লিখতে চায় কিংবা সে লিখুক। আর এসব তো একাডেমিক্যাল কাজ যার করার দরকার সে করবে। আমি জাস্ট আমি যা ভাবি, যা মনে হয় যে আমার লিখা দরকার সেটাই সেটাই লিখি। আর আমি মনে করি এটাই আমার কবিতা। তো এই জায়গা থেকে আমি বিভিন্ন সময় বিভিন্ন, যেমন একজন আপনার গুরুদাসকে নিয়ে লিখেছি, ওই কবিতাতে আছে 14টা কবিতা আছে। আছে হাটে বাংলাদেশ, অর্থাৎ কর্নেল ক্রাচের কর্নেল যে শামসুজ্জামানের যে বইটা আছে, যে ইয়েকে নিয়ে লেখা, কর্নেল তাহেরকে নিয়ে আমি তার উপরে আছে হাটে বাংলাদেশ, এইরকম গদ্য অসংখ্য, মানে 14টা কবিতা নিয়ে ওই অন্ধযাজক বইটা বের হচ্ছে। এই এছাড়াও আমার অন্ধযাজক, আরো কিছু বই বের হচ্ছে, সেটা কবিতার না বা প্রবন্ধ বই। প্রবন্ধের বই আরো বেরোচ্ছে। আসছে কয়টা বই আপনার আগামীতে? আগামীতে কয়টা বই আসছে? কথা শোনা যাচ্ছে না হ্যাং হয়ে গেছে? আমার মনে হয় যান্ত্রিক ত্রুটির কারণে হ্যাং হয়ে গেছে। আমাদের সঙ্গে আজকে উপস্থিত কবি বঙ্গ রাখাল। এই সুযোগে আমি একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি, ততক্ষণে আমার মনে হয় বঙ্গ রাখাল আমাদের সাথে আবার সংযুক্ত হয়ে যাবেন। আপনি কি সংযুক্ত হতে পেরেছেন? জি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জি জি, আমি আছি। আপনার মোট কয়টি বই বের হয়েছে এ পর্যন্ত? আমার বই বের হয়েছে এ পর্যন্ত 9টি বই।
তার মধ্যে একটা একটা সম্পাদিত প্রবন্ধের আর কবিতার বই। প্রবন্ধের এবং কবিতার বই। আপনার প্রবন্ধগুলো মূলত কি বিষয় নিয়ে লেখা হয়? আমার মূলত যে বইগুলো আছে, যেমন আমার প্রথম বই 2019 সালে বের হয়ে প্রকাশনী থেকে, সেটা সম্পূর্ণ ছিল লোক সাহিত্যের উপর। যেমন সার্কাসের উপর লিখেছিলাম, আধুনিক গান নিয়ে লিখেছিলাম, জসিম উদ্দিনের কবিতা ভাবনায় রাখাল, জসিম উদ্দিনের কবিতা লিখেছিলাম। তারপরে আমাদের ঝিনাইদহ অঞ্চলে এক ধরনের বাড়ি বাড়ি যে ধান সংগ্রহ করা, যেটাকে আমরা বলি বোল সঙ্গীত, অর্থাৎ ওটা একটা আর্টিকেল লিখেছিলাম, কানে বাজে বোলের ধ্বনি। এরকম সবকিছু লোক সাহিত্যের উপরই আমার প্রবন্ধগুলো বেশি। যেমন আমার একটা বই আছে মানবতাবাদী লালন জীবন অন্বেষণ, এখানে লালনের নিয়ে দীর্ঘ একটি প্রবন্ধ আছে। মানিকগঞ্জের সাধক বয়াতি, একজন কিংবদন্তি তুল্য মানুষ, সাইদুর রহমান বয়াতির দীর্ঘ সাক্ষাৎকার আছে আমার ইয়ের মধ্যে, মানবতাবাদী লালন জীবন অন্বেষণ বইয়ের মধ্যে। আহ গবেষণা করেন বিভিন্ন জন, ফিল্ড ওয়ার্ক না করে টেবিল ওয়ার্ক করে বই পড়েন। সেটা এক ধরনের তুলনামূলক ইয়ে করে লিখেছিলাম, আর্টিকেল ছিল। তো আমার অধিকাংশ যে কথাগুলো মানে বলতে চাই যে অধিকাংশ প্রবন্ধগুলোই লোক সাহিত্য, লোকগান, এসব বিষয়ে আর কি। তবে আমার আরেকটা বই আছে যে আহ, বইটার নাম লোক মানুষের গান ও আত্ম অন্বেষণ। তো এটার মধ্যেই যেমন আমাদের ঝিনাইদহ অঞ্চলে একজন বৈঠকি গানের একজন প্রাণ পুরুষ ছিলেন যে শ্রীকান্ত খেপা, তার নিয়ে লিখেছি। দারোগ আলী বয়াতি, ধামরাইলে বয়াতি, তাকে নিয়ে লিখেছি। মানে এটা আমার একটা মাঠ সমীক্ষা বলা চলে, যে লোক মানুষের গান ও আত্ম অন্বেষণের মধ্য দিয়ে এটা করার প্রয়াস পেয়েছি আর কি। এ ধরনের আমার অধিকাংশ বই প্রবন্ধগুলো লোক সাহিত্যের উপরে লেখা। তারপর বিভিন্ন সময়ে বিভিন্ন ভালো লাগা বই নিয়ে লিখেছি, কবিতার উপরে লিখেছি, গল্পের উপরে লিখেছি, এরকম আছে। যেমন এবার যে বইটা বের হচ্ছে সেটা সম্পূর্ণ প্রায় 23-24টা বইয়ের বই, অর্থাৎ বুক রিভিউ বলা চলে। বুক রিভিউ না, আমি বুক রিভিউ আসলে ওইভাবে লিখি না, যেটা একদম প্রবন্ধের মতোই লিখি, যাতে পরবর্তীতে বইয়ের কাজে লাগানো যায়। বুক রিভিউ অনেক সময় নাও লাগানো যেতে পারে, কিন্তু আমি প্রবন্ধ মতো করে লিখেছি। সেইগুলো কবিতার উপর এতদিন যতগুলো লিখেছি সবগুলো নিয়েই আমার আসছে করতলে, কবিতার করতলে। কবিতার আচ্ছা, করতলে এই বইটা অনুপ্রেরণা বের করবে 21-এ। বের করবে? না বের হয়ে গেছে? জি, প্রকাশিত হয়তো ওটা এখনো বের হয়নি, এই মাসের মধ্যে বের হয়ে যাবে। সবকিছু ইয়ে আর কি ঠিকঠাক আছে। আচ্ছা। ঠিকঠাক থাকলে এই মাসের মধ্যে বের হয়ে যাবে। করোনা কাল কেমন ভাবে চলছে আপনার? করোনার এই কৃষ্ণ সময়টা আপনার কেমন ভাবে চলছে? মানে কিসের করোনার এই কালটা প্রথম দিকে যখন প্রথমে শুরু হয়েছিল তখন একটু মানে প্রথম ছিল। আমরা তো এইভাবে কোনো মানে মহামারী এভাবে মানে উদযাপনই বলা চলে, যে এক ধরনের ঘরোয়া বন্দি, না, এক না। এক ধরনের মানে রুদ্ধ দ্বার মানে জিম করা। তো এইটার প্রথম দিকে একটু মনে হচ্ছিল যে মনে হয় সেরে যাবে 2 দিন পরে। তখন তো আমি গ্রামে ছিলাম, ঝিনাইদহে। তো গ্রামের মানুষের মধ্যে তো এই করোনার ইয়েটা তত সেইভাবে প্রভাব ফেলেনি, কারণ গ্রামের মানুষকে সকালে উঠেই তার খেতে যেতে হচ্ছে, কাজ করে খেতে হচ্ছে। যেটা শহরে থাকলে এই জিনিসটা খুব ইয়ে হচ্ছিল প্রথম দিকে। গ্রামে যে এভাবে থাকার পরে আসলে কতই থাকা যায়, এভাবে আপনি কতদিনই সেটাই। থাকবেন প্রথম দিকে। হ্যাঁ, তারপরে এসে 2-3 মাস, 3-4 মাস পরে এসে ঢাকায় আসলাম। ঢাকায় এসে নিজের যে কর্ম সেটা সেটা তো মানে রুমে বসেই করা লাগছে। তারপর পড়াশোনা, লেখালেখি এইভাবেই চলছে আর কি। তবে ব্যস্ত একটা সময় জিনিস, কাটাচ্ছেন। অনেক কিছু, হ্যাঁ, হ্যাঁ, অনেক কিছুই শিক্ষা দিয়ে গেল। তবে একটা জিনিস আমার যেটা মনে হয়েছে, যে একেবারে বিচ্ছিন্ন জীবনযাপন, যেমন প্রথম করোনার আগে যেমন আমরা আড্ডা দিয়ে জীবন কাটিয়েছি, একটা ব্যস্ততার মধ্যে যে জীবনযাপনটা মানে অতিবাহিত করা, হঠাৎ করে এসে থমকে যেয়ে কেমন যেন দম আটকে যাওয়া, মানে মানে মনে কোনো শান্তি হ্যাঁ, নাই, হ্যাঁ। বিচ্ছিন্ন হয়ে যাওয়া, মানে একটা হযবরল অবস্থা আর কি। আমরা বাঙালিরা তো আসলে মিশতে অভ্যস্ত। সোশ্যাল ডিসট্যান্সিং এই ধারণাটা আমরা এখনো আয়ত্ত করতে পারিনি। এখনো না। না, এখন পর্যন্ত না।
বাইরে গেলে এখনো মনে হয় যে অতটা কেউ মানছে না, জি যতটা জি মানা দরকার। হ্যাঁ, যতটা সবাই মানা মানছে দরকার, না তা যেমন না, যেমন কেউ আপনার কেউ মানছে না, গ্রাম দেশে মানছে না, গ্রাম এলাকায় মানছে না হুম, তেমন ভাবে। তারপরে আপনি যদি এখন যদি ঢাকাতেও আসেন না, আপনি ঢাকাতে দেখবেন যে জীবনযাত্রাটা একদম আগের মতো হয়ে গেছে, সেই গাড়িগুলোতে ঝুলে ঝুলে যাওয়া ইটে, মানে যেটা এখনো আবারও মানা। আগের মতো হয়ে তো গেছে। আমাদের তো এত, হ্যাঁ অনেকটা আগের মতোই। আপনার প্রিয় কবি কে? অবশ্যই একজন প্রিয় কবি থাকার কথা। আসলে আমার প্রিয় কবি মানে ওইভাবে নির্দিষ্টভাবে বলাটা খুব মানে কঠিন, কারণ এই সময়ের সাথে সাথে আমার কবির প্রিয় কবির জায়গা থেকে এক একজন চেঞ্জ হয়েছে। যেমন আমার ছোটবেলায় খুব প্রিয় কবি ছিল জসিমউদ্দিন। মানে জসিমউদ্দিনের কবিতা আমার খুব টাচ করতো হৃদয়ে, আমার খুব ভালো লাগতো। এবার একটু বোঝা শেখা কলেজে যখন আসলাম তখন জীবনানন্দ যেটা এখনো আটকে আছে। তারপরে যদি আরেকটু ইয়ে করে আসি, যে রবীন্দ্রনাথের কবিতা, রবার্ট ফ্রস্টের যে গদ্য কবিতা, যে গদ্য কবিতার দিক থেকে তার কবিতাগুলো অসাধারণ লাগে। তো এইভাবে এক এক সময় মানে যে অন্ধের মতন একটা কবিকে আইডল মানা, একটা জন প্রিয় বলে আটকে থাকা, ওইখান থেকে আর বের হয়ে না আসা, এরকম আমার আসলে ওই রকম কবিতা নেই। আমি মানে যখন পড়ছি, পড়াশোনার মধ্যে যে যে কবিকে, যেমন সৈয়দ শামসুল হকের কবিতা আমার খুব ভালো লাগে। এখন মজিদ মাহমুদের কবিতা খুব টানে। মানে বিভিন্ন জনের, মানে যখন যা পড়ছে খুব মানে একজনের যে অন্ধভাবে মেনে থাকা কিংবা অন্ধভাবে ই করে এই আমার কবি, এটাকে অতিক্রম করার মতন কবি আর আসেনি, এরকম না। আচ্ছা, নতুনদের ভিতরে কাকে বেশি ভালো লাগে? নতুন সমসাময়িক কবিদের ভিতরে কাউকে না কাউকে, কারো কোনো লেখা আসলে বা কোনো কিছু? না, আমি আসলে প্রথমেই বলেছি যে যে আমার যখনই একটা কবিতার মানে ওইভাবে, মানে আমি নির্দিষ্ট করে তো মানে বলা যাবে না যে এই এর কবি ভালো লাগলো কি আমার অমুক সমসাময়িকদের মধ্যে এরকম ভালো। না না, এক এক সময় যে যাদের কবিতা পড়ছি, অনেক সময় যে এই কবিতাটা ভালো লাগছে, কিংবা পাঁচজনের কবিতা পড়ছে, পাঁচজনের কবিতার মধ্যে কিছু না কিছু ভালো লাগার কবিতা তো থেকেই যাচ্ছে। হ্যাঁ, আর হ্যাঁ। নবীনদের মধ্যে তো সবাই ভালো লিখছে, সবার মধ্যেই তো আমিও নবীন, আমার সবাই বন্ধু বান্ধব, আমরা সবাই লিখছি। তারপরে মানে সমসাময়িক যারা লিখছে তারা তো ভালোই লিখছে। যে ভালো লিখে না, অমুকের কবিতা ভালো নাকি তমুকের কবিতা মানে এটা বলার অপেক্ষা রাখে না। আমি মানে বলতেও নারাজ যে কেন বলবো, কারণ অন্য কাজ বাদ দিয়ে যে কবিতা লিখছে সেটা অবশ্যই ভালো মানুষ, ভালো কাজ করতেই এসেছে এবং কাজ তো তার আন্তরিক চেষ্টা দিয়েই সে করছে। হ্যাঁ, হ্যাঁ। নিজের লেখা নিজেই প্রকাশ, ইন্টারনেট, এই বিষয়ে আপনার কি মতামত? ইন্টারনেটে না এটা তো কবি অবশ্য, নিজের লেখা নিজেই প্রকাশ করছে, ফেসবুক এবং আরো অন্যান্য যেই মাধ্যমগুলো আছে সেগুলোতে নিজের লেখা প্রকাশ করছে। এই ব্যাপারটা নিয়ে কেমন লাগছে হ্যাঁ আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই অবশ্যই স্বাগতম, স্বাগতম জানানো উচিত। কেননা যে আপনি ধরেন যে একটা পত্রিকা সম্পাদনা করছেন, এখন আপনার কাছে নিয়ে আমি ঘুরছি, এটা এটা আপনার সাথে পরিচয়, কিংবা আপনি যে আগে যে যেসব সম্পাদকেরা ছিল যে কবিতার মান কিংবা কবিতা বিবেচনা করে সেই লেখাগুলো ছাপতো, এখন তো সেই ব্যাপারগুলো নেই। আর এখন মানে অনেক সময় দেখা যায় যে অনেক সময় কবিতা নিয়ে মানে কবিতা ছাপাও হচ্ছে না এখন। আমি যে কথাটা ফিডব্যাক নাও পেতে পারেন, এটাও আছে যে ফিডব্যাক নাও পেতে পারেন। এখন কথাটা হচ্ছে, আমি একটা কবিতা লিখে আমি কারোর কাছে আমার যাওয়াও লাগছে না, আমি আমার ফেসবুকটাকে ইউজ করতে পারছি এবং আমি সেই ফেসবুকে কবিতাটা দিয়ে তাৎক্ষণিকভাবে কিছু প্রতিক্রিয়া পাচ্ছি। এখন এখানে কথাটা হচ্ছে যে এখানে আবার আমাদের খারাপ দিকও আছে। খারাপ দিকটা হচ্ছে কিছু মানুষ আছে ওই কবিতাটা, অর্থাৎ কারণ সবারই তো পরিচিত কোনো সার্কেল তো থাকেই। তো এই মানুষগুলো যেমন কবিতা পড়বে না, অথচ লিখবে অভিনন্দন কিংবা দারুণ, দুর্দান্ত, অসাধারণ। এটা হলো যে মানে মানুষকে ধ্বংস করা। যে কারণে আমি কবিতাটা তখনই দেব যখন এই কবিতাটা লিখবো, লিখার পরে ২-৩ দিন দেখবো, তারপরে দেখা যাবে যে তখনও ভুল ত্রুটি অনেকটা পাওয়া যাচ্ছে। যেমন সুনীলের একটা বই আছে যে ছবির দেশে কবিতার দেশে, এটা বলেছিলেন যে অন্ততপক্ষে কোনো গল্প কিংবা বই লেখার পরে কিছুদিন ফেলে রাখা উচিত, তারপরে
নিজের কাছে ধরা পড়ছে যে অনেক কিছু ভুল লিখে বা যে কোনো লেখায় লিখে তার আপ কিছুদিন থেকে পরবর্তীতে সংযোজন বিয়োজন করে তারপরে মানে ভালো। চমৎকার একটা সূত্র ধরিয়ে দিলেন যে লিখে কিছুদিন ফেলে রাখা, এই জিনিসটা আমি খুব পছন্দ করি। আমার প্রথম যেই উপন্যাসটা কিছু সংখ্যায় বের হয়েছিল, সেই উপন্যাসটা 14 বছর পর বের হয়েছিল। লিখেছিলাম 2000 সালে, আচ্ছা 2014 বের হয়েছে। ভোরের কাগজের ঈদ সংখ্যায় উপন্যাসটা আচ্ছা সবার পাঠকের চোখের সামনে গেছে, এবং ওই সাহসটা আমার হয়েছে অনেক দিন পরে, যে এই উপন্যাসটা আমি লিখেছি, লিখে ভুলেও গেছি যে আমি একটা সায়েন্স ফিকশন এককালে লিখেছিলাম। ওইটা বিশেষ করে ওই সেই বিশেষ উপন্যাসটা পরে এক সময় কোন একজন মানে আমাকে বলল যে এই উপন্যাসটা তো রয়ে গেছে, একটু দিয়ে দেখো তো কোথাও। ঠিক আছে, তারপর তো দেখা গেল যে না, আচ্ছা ওইটা বের হলো কোথাও না কোথাও। তো আমিও এই জিনিসটাই করি, কিন্তু মানে অনেক সময় হয় কি আলসেমির জন্যই দেখা যায় যে একটা লেখা পুরো পাণ্ডুলিপি রয়ে যায়, যেটা এডিট করা হয় না। নিচে আমি যেটাকে বাংলায় বলি নিচে চাকা লাগানো, মানে গাড়ি যেন আটকে আছে, নিচে চাকা লাগানো দরকার, মানে এডিট করা দরকার। ওই কাজটা করতে আমার খুবই আলসেমি লাগে। লেখা হয়ে গেছে, ভালো কথা, রেখে দিলাম তো রেখেই দিলাম, রয়ে গেল, বহুদিন পড়ে থাকে। হুম। আচ্ছা, আপনার এপার বাংলা এবং ওপার বাংলা যে মেলবন্ধন, সেই সাহিত্যের মেলবন্ধন নিয়ে আপনার কি মতামত? আবারও হ্যাং হয়ে গেল। এপার বাংলা এবং ওপার বাংলার সাহিত্যের যেই মানে মেলবন্ধন, মেলবন্ধন বলতে আমি আমাদের মানে আমি আপনি প্রশ্নটা ঠিক আপনার বুঝতে পারলাম না বুঝতে আপনার। পারেননি? আচ্ছা, আমি বলছি, এপার বাংলা এবং ওপার বাংলায় যে আমাদের যে সাহিত্যের যে মেলবন্ধন, ওপার বাংলা থেকে এপার বাংলায় সাহিত্যমোদীরা আসেন, সাহিত্যিকরা আসেন, আমাদের দেশে আসেন, আমরাও আমাদের দেশ থেকেও যান। এই যে এই যাতায়াতটা হচ্ছে, এই জিনিসটার ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আপনার কি মতামত? না এটা তো অবশ্যই খুবই ভালো একটা দিকে, তবে সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে তার কাটার যদি ইয়েটা তুলে দেওয়া যেত তাহলে মনে হয় আরো ভালো হতো। যে তার তার কাটার কাটা, বেড়াটা তুলে দিলে আমরা এটা তো কখনোই তোলা যাবে না, এটা তো বাস্তব সত্য। না 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 এটা তো যদি বলি সেটা তো আসলেই তোলা যাবে না, কিন্তু এটা তো অবশ্যই ঠিক। এই যে যে মেলবন্ধন যে আদান প্রদানের মধ্য দিয়ে যে সাহিত্যটা হচ্ছে এটা তো অবশ্যই ভালোর দিকেই যাচ্ছে, এটা তো অবশ্যই হ্যাঁ, ভালো। যেমন তারা আসার মধ্য দিয়ে আমরা তাদের অভিমত জানতে পারছি, তারা কি লিখছে কিংবা মানে কি ভাবছে, কি বইপত্র যে আদান প্রদানের মধ্য দিয়ে এই যে শেয়ারিং এর একটা জায়গা গুলো হচ্ছে, এটা তো অবশ্যই ভালো এবং ভালো দিকেই তো যেহেতু আমরা যাচ্ছে। দুই দেশই বাংলা ভাষাভাষী, এই মেলবন্ধনটা হওয়াতে আমার মনে হচ্ছে যে আমাদের সম্ভাবনার দ্বার আরো খুলে যাচ্ছে। নতুন কোন না চিন্তা, না সেটা যেগুলো আমরা চিন্তাগুলো আমরা এক্সচেঞ্জ করতে পারছি, আমাদের এদেশ এপার বাংলা এবং ওপার বাংলায় লেখকরা। কিন্তু কিন্তু আরো একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যে আমার নিজের মানে অভিমত জানাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যে কাজটা হয় যে আমরা যে নিজের শেকড় বাদ দিয়ে শাখা মানে শেকড় বাদ দিয়ে শাখা উপশাখায় বিচরণ করি। কারণটা হচ্ছে যে অনেকে আমরা মনে করি যে কলকাতায় সাহিত্য আমাদের চেয়েও অনেক সমৃদ্ধ সাহিত্য এবং ওদের অনুকরণ করা উচিত। অর্থাৎ সেই তাদের অনুসরণ করতে যেয়ে আমরা আমাদের নিজের শেকড় এবং আমার নিজের যে একটা গৌরবময় ইতিহাস আছে সবকিছু ভুলে আমরা তাদেরকে ক্রেডিট দিচ্ছি, আসলে এটা ঠিক না। অর্থাৎ সবই করব কিন্তু আমাদের নিজের চিন্তা চেতনা নিজের শেকড়কে অস্বীকার করে না, সেটাকে স্বীকার করে, যেমন জীবনানন্দের কথাই বলি, যেমন জীবনানন্দ অর্থাৎ 30-এর কবিরা যারা ছিলেন তারা সবাই ইংরেজি সাহিত্যের এবং খুব পণ্ডিত মানুষ ছিলেন। যে মানুষগুলো যে কাজগুলো করেছিলেন সেটা ইংরেজি সাহিত্য পড়েছিলেন এবং ইংরেজি সাহিত্য থেকে জ্ঞান আহরণ করে সেই জ্ঞানগুলো প্রয়োগ করেছিলেন তাদের দেশ এবং দেশের ভাষা, দেশের ভৌগোলিকতা, দেশের সবকিছু উপযোগী করে কবিতাগুলো লিখেছিলেন। যেমন জীবনানন্দ দাশ তো ইংরেজি সাহিত্যের
স্টুডেন্টরা ছিলেন এবং তুখোড় ছাত্র সেই সময়ে তারা ছিলেন বুদ্ধদেব বসু বলেন যারা সেই সময় ছিলেন, এরা যে কাজগুলো করেছেন সেটা তো অবশ্যই নিজেকে ঠিক রেখে, নিজের শিকড়কে ঠিক রেখে। কিন্তু আমরা এখন যে ব্যাপারগুলো হচ্ছে যে আমি যদি আমার কবিতা লিখতে যে পাইন বনে হেঁটে বেড়ালাম, আসলে বাংলাদেশের কোনো পাইন বন আছে তুমি হেঁটে বেড়াচ্ছ? মানে সবগুলো তো ঠিক রেখে কাজ করতে হবে, তা না হলে তো মানে একদিন তো নিজের অস্তিত্ব সংকটে ভুগতে হবে। হ্যাঁ, বাস্তবসম্মত কিছু লিখতে হবে। পাইন বন তো আর আমাদের দেশে হ্যাঁ, নেই। হ্যাঁ, চিরহরিৎ বন আসলে না সেটা আমাদের যে দেশের মা মাটির সাথে সম্পৃক্ত থেকে তারপরে আমাদের ঐতিহ্য এবং প্রথা প্রচলনকে মেনে নিয়ে মানিয়ে নিয়ে এগুলো নিয়ে লেখা এবং সেটা থেকে বেরিয়ে আসার জন্য যদি কোনো পথ কেউ বের করবার চেষ্টা করে সাহিত্যের মাধ্যমে, জি জি। সেটাও আমাদের মা মাটির সাথে যেন সম্পৃক্ত থাকে, সেটাই একটা আসল ব্যাপার। হ্যাঁ, নিজের শিকড়কে অস্বীকার করে নয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার প্রিয় সাহিত্যিক আপনি নাম তো কারো বলছেন না। তো তাহলে বিখ্যাতদের ভিতরে আপনার কার লেখা ভালো লাগে? আমি এবার একজন জিজ্ঞেস করছি না, বহুজনের কথা জিজ্ঞেস করছি। আপনার কার লেখা ভালো লাগে? সাহিত্যিক। না সাহিত্যিক বলতে মানে যেমন রবীন্দ্রনাথের তো খুবই ভালো লাগে, ওর ছোট গল্প। যেমন আমি বাংলার স্টুডেন্ট ছিলাম, আমরা পড়েছি একাডেমিক্যাল, ওর ইয়ে তো পড়েছি, ছোট গল্প পড়েছি। সেই জায়গা থেকে তো মানে যত কিছুই বলি, রবীন্দ্রনাথের ছোট গল্পের উপরে তো আর ছোট গল্প হতে পারে না। তো এই যে রবীন্দ্রনাথের শরৎচন্দ্রের যে মানে শরৎচন্দ্রের পল্লী সমাজ, পল্লী সমাজ পড়ে মানে প্রথম আমি শরৎচন্দ্রের বইটা পড়ি, পল্লী সমাজটা। তারপরে আপনার মানে ওর যদি বলতে হয় যে আমরা যে দেবদাস বলি, আমার কাছে মনে হয় যে দেবদাসটা শরৎচন্দ্রের সবচাইতে মানে একদম অবহেলা করে লেখা মনে হয়, আমার কাছে যা মনে হয়, মানে আমার নিজের মতামত। কিন্তু অথচ দেখেন যে জনপ্রিয় থেকে দেবদাসটাই বিখ্যাত। তো এই যে কথা সাহিত্যের দিক থেকে মানে আপনার একটা জিনিস, শরৎচন্দ্রের লেখা ভালো লাগে। হ্যাঁ, দেবদাসে একটা ব্যাপার আছে তারপরে আপনার যেটা হলো গিয়ে আনসলভড প্রেম। এটার জন্যই মানুষ পছন্দ করে। যদি ওখানে মিলন দেখাতো তাহলে আর এত পছন্দ হতো না। আমার পছন্দের একটা বিষয় হলো বিরহ। আমি বিরহের উপরে লিখতে পছন্দ করি। কারণ বিরহের অনেক পরত আছে। এবং এই জিনিসটার কোনো মানে বিরহকে নিয়ে লিখলে লেখা শেষ হয় না। কিন্তু মিলন লিখলে তো শেষ হয়ে গেল এক পয়েন্টে এসে। কিন্তু বিরহ তো সে একটা সমান্তরাল ভাবে এগিয়ে যাওয়া ব্যাপার। যেখানে কোনো মানে নেভার এন্ডিং ব্যাপার আছে। এই জিনিসটাতেই তো মানে সাহিত্যকর্মটা এগিয়ে যাওয়ার একটা পয়েন্ট থাকে। আমার কাছে মনে হয় এটা। এবং এই যে বিরহ দেখিয়েছে, এই যে বিরহের কষ্ট দেখিয়েছে, এই জিনিসটা এত শাশ্বতভাবে দেখিয়েছে যে জিনিসটা ভালো লেগেছে। দেবদাসের এটাই হলো গিয়ে দেবদাস কেন সাহিত্য মর্যাদায় উতরে গেছে। আমার কাছে মনে হয় যে এটা মানে পাঠকপ্রিয় হয়েছে। আমার কাছে এটা মনে হয়। বিরহটাকে পোট্রে করেছে বলেই পাঠকপ্রিয় হয়েছে। করতে করতে যেভাবেই লিখুক, তারপরে ধরেন যে হালকাভাবে লিখুক। হবে লিখুক। রবীন্দ্রনাথের শেষের কবিতা ম্যাক্সিম গোর্কির মা, আমি 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 অবাক হয়েছিলাম আনিসুল হকের মা পড়ে, আসাদের জন্য যে বিরহ আসাদের মা, মানে মুক্তিযুদ্ধের ইয়ে নিয়ে মাটা লিখেছিলেন আনিসুল হক। তো আসাদের যখন আটকে নিয়ে যে পাকিস্তানের বাহিনী, তখন আসাদের মা দেখতে গেলে বলেছিল মা ভাত খাবো, ভাত খেতে চাই। ওর মা পরবর্তীতে ভাত নিয়ে যায় এবং তারপরে পরের দিন যেয়ে দেখে যে ওখানে আর আসাদ নেই, ওকে কোথায় যেন নিয়ে যাওয়া হয়েছে। তারপরে থেকে আসাদের মা যতদিন বেঁচে ছিল ততদিন ভাত না খেয়ে ছিল আর কি। তো আমি তো এটা পড়ে চোখ দিয়ে মানে জল গড়াইয়ে পড়ছিল। এটা এটা মানে এই জায়গা থেকে ধরেন যে এই একটার মধ্যে দিয়ে তারপরে ওনার আরেকটা বই, অর্থাৎ আনিসুল হকের যে এই কোনদিন যদি জামাত মৌলবাদরা কোনো দেশে যায়, ক্ষমতায় যায়, তাহলে কেমন হতে পারে, সে বাংলাদেশের প্রেক্ষাপটটা কেমন হতে পারে সেটা তুলে ধরেছিল, যেটার মধ্যে দিয়ে আহ, এরকম তো মানে অসংখ্য বইয়ের জন্য মানে আমার কাছে এক একজন মহীয়সী হয়ে হয়ে উঠেছে, মহত্ব মহিরুহ হয়ে উঠেছে, মহত্ব মানুষ হয়ে উঠেছে। মানে
এই তো সবকিছুর বাদ দিয়ে যদি আপনি বলেন যে একজনকে বলতে হবে, আসলে একজনকে নির্বাচন করা তো খুবই কঠিন। একজনকে তো বলিনি, অনেকজনের নামই বলতে বলেছি। না, না, একজন আমি তো, সেই কথাটাই বলছি যে যে হ্যাঁ সেই কথাটাই বলছি যে বিভিন্ন ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন, ধরেন যে একজনের আমি একটা বই পড়েছি খুব ভালো লেগেছে, আমি তখন হ্যাঁ ওই হ্যাঁ মানুষকেই বলতে পারি যে এটা না, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো এই হলো ব্যাপার। হ্যাঁ। কবিতা, কবিতার ভাবনা, আপনার এই আপনার কবিতায় বিশেষ কোনো ভাবনা নিয়ে আপনার কোনো অনুভূতির কোনো সংযোগ আছে কি? মানে কোনো বিশেষ অনুভূতির সাথে কোনো বিশেষ ভাবনা, ফলে আপনার কোনো নতুন কবিতা বা পুরনো কবিতা, এ নিয়ে আপনি একটু বলেন। আপনার লেখা কবিতার ভাবনা এবং তার, হ্যাঁ, হ্যাঁ না, আমি 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 প্রথমেই বলেছি যে কবিতার কথা বলতে গেলে আমি একটা কথাই বলতে পারি, সেটা হলো যে আমি যা ভাবি সেটা সঠিকভাবে বলতে পারলাম কিনা সেটাই আমার কবিতা। অর্থাৎ আমি কবিতা লিখতে গেলেই কি প্রথমেই আমি যে কাজগুলো আমার মধ্যে থেকে চলে আসে, অর্থাৎ কবিতা লিখছি, কবিতার মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে যে আমি কোনো না কোনো ভাবে ওর মধ্যে বাস্তবতা ঢুকবে, অর্থাৎ বাস্তবতা আসবেই। হয় আমার ছেলেবেলা হোক, কিংবা আমার কখনো দেখা হয়েছে, কিংবা আমার কখনো পড়া হয়েছে, অর্থাৎ আমি যত বই পড়েছি সেটাও তো কবির এক ধরনের অভিজ্ঞতা, অবশ্যই। তাই না? তাই সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমার কবিতার নতুন নতুন সাজে, নতুন নতুন ঢঙে, নতুন নতুন চিন্তা চেতনার জায়গা থেকে আবির্ভূত হয়। যেমন আমি কখনো আমার কিছু কবিতায় যেমন দেখা যাচ্ছে যে গাছ কথা বলছে, গাছ কথা বলা আসলে এটা কিন্তু নতুন কিছু না। আমরা যদি কোনো কোনো কবিতা আগেরকার গল্প পড়তে যাই, কিংবা কোনো ইসে পড়তে যাই, কোনো গল্প শুনতে চাই দাদিমা কিংবা মাদের কণ্ঠে, তাহলে দেখা যাবে যে গাছ কথা বলছে, পশু কথা বলছে, পাখি কথা বলছে। তো এটা তো সবকিছু হয়েছে, আমরা জাস্ট যে কাজটা করি আমাদের কবিতার মধ্যে দিয়ে, সেটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় রূপান্তর করা। আসলে আমরা তো সত্যিকার অর্থে আমরা কেউই তো সৃষ্টি করি না। হ্যাঁ, ট্রান্সক্রিয়েশন যেটাকে বলা হয়, রূপান্তর। রূপান্তর। আমরা কি আবার কবিতায় ফিরে যেতে এবং পারি? আমি যে একটু শোনা যাক। আর আর হ্যাঁ বলেন। আমার কবিতার মধ্যে, আমার কবিতার মধ্যে আর যে আরেকটা যে কাজটা হয় সেটার মধ্য দিয়ে, যেমন আমি যেমন লোক লোক যে শব্দ ব্যবহার করার কিছুটা চেষ্টা করি, লোক লোক ভাষা ব্যবহার করার চেষ্টা করি। তারপরে আপনার যেমন গ্রামীণতা যেখানে আনি, যেমন আমার একটা কবিতা আছে, হ্যাঙ্গারে ঝোলানো আছে রিপনের শৈশব, এমন কিছু হতে পারে। তো সেইখানে করেছি কি, আমাদের গ্রামের আশপাশে যত গ্রাম আছে, গ্রাম না সরি, যতগুলো বাজার আছে, যতগুলো মানে কেন্দ্র আছে, অর্থাৎ হাট বাজার, সেই সব নামগুলো আমার একটা কবিতার মধ্যে ব্যবহার করেছি। এই কবিতাটা আমি শোনাতে পারি। তো আমি এইভাবেই হ্যাঁ হ্যাঁ। নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করার করার চেষ্টা করি। আমার এই কবিতার নাম হ্যাঙ্গারে ঝোলানো আছে রিপনের অন্ধ মার্বেল। নিরুদ্দের যাত্রায় তুমি অনেকটা হেরেই গেলে রিপন, হাতুড়ির জীবনে শুধু জমা হয় জীবনের গ্লানি, ঝাপসা চোখে দেখে নাও মুক্তির নেশা, গোলকনগর টু চড়িয়ার বিল বাজার। অর্থাৎ আমাদের গ্রামের নাম গোলকনগর গ্রাম, এবং এই চড়িয়ার বিল আমাদের গোলকনগর গ্রামের একটা জায়গা। রিপন, রিপন হলো আমাদের পরিচিত মানুষ, রিপন ভাই। তার পত্র পড়ার পেয়েছি, সে একটা বইয়ের বইয়ের দোকান আছে, সেই বইয়ের দোকান থেকে অনেক বইপত্র কিনেছি, পড়েছি, এমনি নিয়ে। রিপন ভাই তার বড় ভাইয়ের সাথে একদিন মাঠে হলুদ হলুদ লাগিয়েছিল, তুলতে হয়, ভাই কোদাল দিয়ে তুলতে, যে সে কোদালটা কোপ লাগে রিপন ভাইয়ের মাথায়। ছোটবেলা থেকে খুবই পড়ুয়া, ওই যে কোপ লাগার পরে যে কি হলো, মাথার মধ্যে সবসময় শস্য একটা শব্দ হলো যাচ্ছে। তারপর থেকে রিপন ভাই আর পড়তে পারেনি, বেশি সময় ধরে পড়তে পারে না। তারপর রিপন ভাই যে একটা লাইব্রেরি দিলে হয়তো আমি আমার চর্চাটা অব্যাহত রাখতে পারবো, যে কারণে সে লাইব্রেরিটা দিয়েছিল। কিন্তু একাডেমিক্যাল পরবর্তীতে এসে দেখা গেল যে রিপন ভাই লাইব্রেরির বই নিয়ে আমার আর পড়তে পারছে না।
তার অদম্য ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত আর পড়ালেখাও হয়নি, গল্প উপন্যাস সাহিত্যও পড়া হয়নি, কিন্তু তার সেই লাইব্রেরিটা এখনো আছে, সে এখনো সেখানে বই খাতা কলম বিক্রি করে। তো আমি এটা লিখেছিলাম যে হ্যাঙ্গারে ঝোলানো আছে রিপনের অন্ধ মার্বেল। আমি নিরুদ্দেশ যাত্রায় অনেকটা হেরেই গেলে রিপন, হাতুড়ির জীবনে শুধু জমা হয় জীবনের গ্লানি। অভিধানে তোমার নামের প্রাগৈতিহাসিক মানে হয়তো নেই। দুঃখ লুকানো আছে রাসায়নিক অক্টোপাসের জলতৃষ্ণায়। জঠরের বড় ভাইকে বেদনার সাগর না দেখিয়ে তুমি তুলে রাখো স্বপ্নের মতো করে শরমের পাসপোর্ট। নুরির বিনিময়ে হয়ে ওঠো গাড়াগঞ্জের উন্মাদ, ক্ষত বিক্ষত মদনের চুষে খাওয়া লজেন্স। কত তৃষ্ণা তোমার এক নিঃশ্বাসে, হয়তো লোবান সন্ধ্যায় জ্বালিয়ে দেবে পাশের আলমডাঙ্গা বাজার, কিংবা ফুলরির মাঠে অন্ধকার মিশিয়ে ঘুমিয়ে পড়ো সহপাঠীদের করুণ চোখের বিক্ষিপ্ত ভাটই বাজার। স্মৃতির বিস্ময়ে মুগ্ধতা রেখে গোলাকার পতঙ্গের মতন হাবড়ে চালাও বন্ধুত্বের লাঙল। একাকিত্বের নামহীন চিঠি তুমি লিখে যাও বন্ধুর কাছে। সন্ধ্যাগুলো কি এখনো পুরাতন সেট ঘরের কাছে ঘুড়ি বানিয়ে উড়িয়ে আসিস, নাকি তোর গ্রন্থের রুমে আমাদের রাত্রির ঘুমন্ত ঈশ্বরের প্রেম মহাগভীরতায় অভিমান আমাদের না হয় একটু সাধুখালি মুখে করেই ছিল, এখনো বুকের মধ্যে পুষে রাখিস বন্ধুর ধর্ষিত বনে। আরেকটা কবিতা পড়তে চাচ্ছি, কবিতার নাম ভুলের শহর। হাওয়ায় হ্যাঁ, নড়ে ওঠে গাছের পাতা, আমার আমার ঘুমের ঘরে শীতের আর্তনাদ কাঁপে, লুকিয়ে রাখি মনের চোখের পাতা ভারী হয়ে ওঠে বন্ধু দেখে যাই দিব্যি আছি, সত্য কিংবা কতটা আমি চড় বলতে পারি, সেই জ্যোৎস্নাটা ভালো। কেমন হারামি রে তুই, বুঝলি না কোনটা রাগ কিংবা অভিমান। আমার মনে হয় হ্যাং হয়ে গেছে, কথা শোনা যাচ্ছে না। তোর কাছে না হেলে পারতাম না, গাছেরা বুকের মধ্যে হ্যাং হয়ে গেছে মনে হচ্ছে আমাদের সংযোগের। আমি কিছু কমেন্ট পেয়ে গেছি, আমাদেরকে নার্গিস আক্তার পুতুল আমাদেরকে উইশ করেছেন, নমিতা সরকার উইশ করেছেন। নমিতা সরকার আমাদের খুব প্রিয় একজন কবি। জেরিনা আজগার ম্যাম আমাদেরকে উইশ করেছেন। ইরা ইসলাম আমাদেরকে উইশ করেছেন। নমিতা সরকার লিখেছেন, আমি হিজল গাছ নিয়ে একটি কবিতা লিখেছি। থ্যাংক ইউ। আমি কিছু কমেন্টস পড়ছি এই ফাঁকে। ফেরদৌসী আব্দুল্লাহ আমাদেরকে উইশ করেছেন। নমিতা সরকার বলেছেন খুব সুন্দর আলোচনা হলো। অঙ্গনা বিডি আমাদের সাথে দেখছেন। আপনারা যারা আমাদের সাথে দেখছেন, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করি আপনারা কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। হ্যাঁ, কবি আবার ফিরছি আপনার কাছে। ভালো লাগলো কবিতাগুলো, সুন্দর কবিতা। আপনার নিজের লেখা কবিতা এখন পর্যন্ত যতগুলো হয়েছে তার ভিতরে
প্রিয় কবিতা তো কোনো না কোনো থাকবে, তাই না? প্রিয় কবিতাদের ভিতরে একটা যদি আবৃত্তি করে শোনাতেন, আপনার আপনার নিজের প্রিয় কবিতা, আপনার নিজের লেখা আপনারই কবিতা, তার ভিতরে প্রিয়দের ভিতরে একটা কবিতা যদি আবৃত্তি করে শোনাতেন। বঙ্গরাখাল আমাদের সাথে আছেন আজকে। প্রিয় কবি বঙ্গরাখাল সম্ভবত যান্ত্রিক ত্রুটির জন্য হ্যাং হয়ে গেছে তার সম্প্রচারটা। আমি এর ফাঁকে একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। গল্পটা সমুদ্র আর সৈকতের। আমি তোমার তুলিতে আঁকা সেই সোনালি ঠেসা খয়েরি রঙের বিগ্রহ। অনেক বর্ষাতে ভিজে হঠাৎ বর্ষণে ভিজবার অপেক্ষায় থাকা হৃদয়ের গোপন গহিনী প্রতিধ্বনিত প্রেমময় সঙ্গীত আমি তোমার হঠাৎ ফিরে পাওয়া ভালোবাসা মাখা নীল অক্ষরের চিঠি, আমি তোমার বালুকা বেলা, অপেক্ষারত সৈকত, তোমার অনুভূতি আছড়ে পড়া ঢেউ, তোমার পরিচয় তুমি সমুদ্র, আমার সমুদ্র। কবি বঙ্গরাখাল এখনো মনে হয় সংযুক্ত হননি, এখনো আলাদা আছেন। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো, আমাদের সাথে আজকে উপস্থিত আছেন দর্শক সারিতে জেরিনা আসগার। এখানে বলে রাখছি, জেরিনা আসগার ম্যাম আমাদের বাংলাদেশের পায়োনিয়ার বিউটিশিয়ান। আছেন ব্ল্যাক বেল্ট হোল্ডার ফেরদৌসী আব্দুল্লাহ, আছেন নমিতা সরকার একজন কবি, আছে অঙ্গনা বিডি, আমাদের প্রিয় মারিয়া খান। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনারা যারা আমাদের সাথে আছেন আশা করি কমেন্ট করে আমাদের সাথে সহযোগিতা করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমরা অত্যন্ত আমাদের কাছে অত্যন্ত প্রিয় এবং আমরা অপেক্ষা করছি আপনাদের কমেন্টের জন্য। আপনি কি আমাদের সাথে সংযুক্ত আছেন কবি? হ্যালো, আপনাকে শোনা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। কারটা শোনা যাচ্ছে, আমারটা নাকি? নমিতা, তুমি আমাকে একটু জানাও তো, কারটা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে নাকি কবির কথা শোনা যাচ্ছে? কবি তো বিচ্ছিন্ন হয়ে গেলেন দেখছি, কমপ্লিটলি বিচ্ছিন্ন হয়ে গেছেন। আমি আরেকটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। আমি তোমাকেই খুঁজছি। যে শহরে নদী আছে আমার সে শহরের সাথে কোনো কাজ নেই। যে শহরে নিজস্ব সমুদ্র আছে আমি সে শহরেই তোমাকে খুঁজে ফিরি। সমুদ্র আর সৈকতের গোপন সম্পর্কের কথা স্বীকার করে বলছি, আমার জানাই তুমি সমুদ্র আর আমি তোমার সৈকত। কত অজস্র অপার্থিব বর্ষণে একসাথে ভিজবার অপেক্ষায় আমি তোমাকেই খুঁজে ফিরছি। কথা আছে কোনো এক অধিবাস্তব অপরাহ্নে একসাথে সন্ধ্যা দ্বীপ জ্বালিয়ে নিজেকে কিছুটা স্বাধীনতা আর সুখ দিতে আবারও আমাদের ফেলে আসা শহরে নিজেদের বুঝে নিব নতুন ভাবে, নতুন কোনো নামে, নতুন কোনো নীলে, নতুন উপন্যাসের নতুন পরিচয়ে, নতুন কোনো অনুভূতির টানে, নতুন ভালোবাসায়। আমাদের অনুষ্ঠানের আমরা আমাদের অনুষ্ঠানে আমরা আবারও নতুন কিছু কমেন্টস পেয়েছি। নমিতা সরকার বলেছে শোনা যাচ্ছে। থ্যাংক ইউ নমিতা। ফাতেমা জাহান আমাদেরকে উইশ করেছে। থ্যাংক ইউ ফাতেমা জাহান। আপনারা যারা আমাদের সাথে আছেন এই লাইভে তারা কাইন্ডলি আমাদের সাথে কমেন্টে জানান আমাদের এই লাইভটা দেখা যাচ্ছে নাকি, শোনা যাচ্ছে নাকি। আমাদের সাথে আজকে উপস্থিত আছে কবি বঙ্গ রাখাল। এই মুহূর্তে উনি আমাদের সাথে থেকে কিছুটা সময়ের জন্য আলাদা হয়ে গেছেন যান্ত্রিক ত্রুটির কারণে। আজকে আমরা কবিতা নিয়ে একটা সাধারণ
আড্ডা এবং কিছু কবিতার পসরা সাজিয়ে নিয়ে এসেছিলাম। আপনারা যারা আমাদের সাথে আছেন তারা কাইন্ডলি কমেন্ট করবেন। আপনারা কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। ইউকে লন্ডন থেকে আছে ফাতেমা জাহান। থ্যাংক ইউ ফাতেমা জাহান সংযুক্ত হওয়ার জন্য। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে কবি? আমাদের আজকের অনুষ্ঠানে যান্ত্রিক ত্রুটির কারণে আমরা কবিকে কিছুক্ষণের জন্য হারিয়ে ফেলেছি। আমাকে দেখা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার কথা শোনা যাচ্ছে। আপনি কাইন্ডলি আবারও কবিতায় ফিরে আসেন। আশা করছি আপনার কবিতা শুনে সবাই যারা সংযুক্ত আচ্ছা, হয়েছিলেন তারা কবিতায় আপনার কাছ থেকে কবিতা আশা করছি। এটা যে আমি আমি আমার মান নিয়ে অনেক কবিতা লিখছি, অর্থাৎ কবিতা না, একদম মা নামে কবি। বুকে অনেক কবিতা চারা, বাবা লাইনের পাশে যেতে ছোট ঘর, সেখানে টানানো চাঁদের বুড়ি, পাশে শস্যের ক্ষেত, মায়ের মুখের ভিতর শরীরের ভিতরে শরীর, রক্তের ভেতরে রক্ত খেলা করে, বুকের কাছে কিংবা নিমতলাতে ঘুরে হলে হাতে রেখে হাত শস্যের আবার আড়াআড়ি আমার শরীর। তবে কি আমি এ জমিনের খণ্ডিত ভূমি, না নদীর শাখা? ভালো লাগলো। আর একটা কবিতা হবে আমাদের অনুষ্ঠানের। আমরা একদমই আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটা কবিতা। আরেকটা কবিতা পড়ছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি আরেকটা কবিতা পড়ছি, কবিতার নাম কৈতর। মেয়ে জি। তোর গতরের মধ্যে কিসির আগুন, আগুন 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 খেলিস, গতর খানি ঠান্ডা হলে কি বেশ চরমের বেলতলায় দাঁড়াইয়ে উদম বুকের শান্তি সাজিয়ে তুলিস তীরহীন সমুদ্রের ঢেউ, সন্ধ্যে এই কামনার জানালা খুলে এ কি ঘরে কোনায় ইসের জানিস তোর দাদা যান লাঙলের ফালে তুলিয়া নিত যে সে মাটির মধ্যে চাষির গতরের পালি ঠেলিয়া শেষে রাত উড়িয়ে যায় শীতের দিনে বুকের ভেতরে তুফান, বালিকারা রাস্তা দিয়ে হাঁটে, তাদের সাথে পাল্লা দিয়ে পাড়ার মিনসেরা বটের ছায়ায় আগুনের মাঝে। এটা আমাদের আঞ্চলিক ভাষায় লেখা কবিতা। ঝিনাইদহ। ঝিনাইদহ।
হ্যাঁ, কবি, আমাদের কাছে আরো একটা কবিতা শোনার মতো সময় আছে। আপনার কাছে যদি কবিতা থাকে, আপনি আরেকটা কবিতা আমাদেরকে শোনাতে আচ্ছা। পারেন। হুম। মানুষ ও দীর্ঘ লাইন, আবার পড়ছি। কবিতার নাম কিরাম কিরাম লাগে। মানুষ উড়ে যাওয়ার আগেই গাছেরা উড়ে যায়, দীর্ঘ লাইন কুশরীর মাঠ ধরে হাঁটিয়ে যায়, বাথরুম লাইনে ছোট মেয়ে অবিরাম কিরকিরা থই থই করে। এই জলে ডুবে যায় কে, সাঁতারে দেয় স্কুল মাস্টার, বিলের শাপলা তোলে শালুক খেয়ে লাল পিঁপড়ে সাজে রস নেয় চুষে, মাঠের পর গ্রাম ছাগলের বাচ্চার মতো লাফিয়ে লাফিয়ে দিনে বাড়ে লক্ষ্মীর পেট, চাষির অন্তরে বিলাপের আর্তধ্বনি, ক্ষোভ অভিমান জড়ানো বুকে, বাকরুম যান যাত্রা পালায় কাইন্দে কাইন্দে বুক ভাসায়, লুকানো বুকের মধ্যে কিসে অজানা অসুখ। এটাও কবি, আঞ্চলিক ভাষায় লেখা, ঝিনাইদহের আঞ্চলিক ভাষায়। কবি আপনার লণ্ঠনের গ্রামের বই থেকে একটা কবিতা যদি বলতেন যেতে যেতে। আমাদের অনুষ্ঠানের আমরা একদম হ্যাঁ, শেষ অবশ্যই। প্রান্তে চলে এসেছি। লণ্ঠনের গ্রামের একটা কবিতা যদি বলতেন। আচ্ছা, আমি লণ্ঠনের গ্রামের একটা কবিতা পড়ছি। কবিতার নাম হারানো পা অথবা ঝলসে যাওয়া নুপুর। আমার দীর্ঘদিন ধরে এক অসুখ, পায়ের কাছে কুয়াশার মেঘ হামাগুড়ি খায়, সন্ধ্যা তারারা চোখের কার্নিশে জমা করে মৃতের ধবল জ্যোৎস্না, তবু আমি আজ ছায়ামুখী মৃত মানুষ, জিন্দার শরীরে মুর্দার বেশ ধরে নীরব গাছের মতো নিখোঁজ চোখে তোমার পানে চেয়ে থাকি। এলোমেলো বাতাস আজ বখাটে বালিকা সেজে নগ্নতাকে নখে করে উড়ে যায় নিস্তব্ধতার স্তব্ধতার দেহে। বেড়ে ওঠা স্তন দুটো চরের কাছে ক্ষত বিক্ষত দিনে উপমার লাগাম ধরে টানে। তোমার গন্ধ মাখা চুলে হাত রেখে আজও খুঁজে ফিরি গাঙের কূলে হারিয়ে ফেলার সময়। তোমার লাল পেড়ে শাড়িতে বেশ ভালো মানায় পায়ে নুপুর। যে রাতে চাঁদ উঠে ডুবে যায় সে রাতে হারিয়ে গেল কামিজের শূন্য ফল, পায় এক মৃত শরীর, নরম আলোয় ঝলসে থাকে শূন্যতার পাপেট। চমৎকার। কবি, আরো তো সময় আছে আমাদের 3 মিনিট। আপনার কাছে আরো কবিতা থাকলে আরেকটা কবিতা হয়ে যাক। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আমি মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম, তাকে ইয়ে করে নিবেদন করে সেই কবিতাটা পড়ছি। কবিতার নাম মাইকেল তুমি জানতে। ভিড় ঠেলে উঠে আসে অনুপস্থিত সকাল, কষ্টের শির দাঁড়া টান টান করে চোখের সম্মুখে মুদিত নয়নে তাকায় কটাক্ষ নদ, একাকী নদ উবু হয়ে বসে থাকে নদীটির পাশে, আলোক বর্ষ দূরে উড়িয়ে দেয় আগুনের এক চোখ। পূর্ণিমা রাতে অরণ্যের সেপ্টিপিন ভোর, মৈথুন খাঁটি করে তুলে দেয় গোপন বেলার পাথরি বুকে, লবণ গন্ধ বিষয়ে পাজরের হাড় হয়ে আত্মার মাটির দেহে আষাঢ়ী ভাষায় ইতিহাস গড়ে বিশ্বের অন্ধকার স্বাধীন। ক্রমাগত চোখের হত চাবুক, চিৎকার দিয়ে মাইক দিতা, আমি কাক হয়ে স্বপ্নের আগুনে পোড়ায় অতিথির নির্লজ্জ মৎস্যগন্ধি ঘামে। আমি একটা ছোট কবিতা পড়তে পড়তে হয়তো আমাদের টাইমটা শেষ হয়ে যাবে। কিছু হবে না, কবিতাটা পড়েন। পড়ি। কবিতার সমস্যা নাম নাই, ভালো সাধু লাগছে। সঙ্গ রাত। হ্যাঁ, সাধু সঙ্গ রাত। দোল পূর্ণিমা রাতে ধূপের গন্ধে মেতে ওঠে বাউল, সাধু সঙ্গ একতারা হাতে কুমারী মেয়ে, দুধশূন্য স্তন হতে জ্বালিয়ে দেয় সন্ধ্যা প্রদীপের মতো কবিতা নির্যাতনের গান। গতবার সাধুসঙ্গ রাতে অজস্র শ্রান্ত মুনিবেরা দেখে টুপি পরা লোকগুলো আচমকা মাগি বলে চেপে ধরে কুমারীর বুক।
হুজুর বুঝি বলেনি সে কথা? হিন্দু মেয়ে হয়ে ন্যাড়া ফকিরের সাথে গাতা, সাধুর তপস্যা ভাঙে না ধোপে, মেয়েটিও এখন সুন্দর লাগলো কবিতাগুলো। আজকে একটা চমৎকার সময় কাটালাম আমরা আমাদের কবি টাইম। বঙ্গ রাখালের সাথে। জি বলেন। ও, আমাদের টাইমটা মনে হয় শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমাদের সময় শেষ হয়ে গেছে। আমাদের হাতে এখন আচ্ছা, আছে, আপনার যদি যেতে যেতে একটা কবিতা বলার ইচ্ছা থাকে, মানে কোনো চোজেন কবিতা থাকে, আপনি বলতে পারেন, পাঠ করে দেন। আমি ইরা জেনিত এখানে আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের সাথে আজকে আছে কবি বঙ্গ রাখাল, যিনি ওনার নামটা ইন্সপায়ার্ড হয়েছেন কবি জসিমউদ্দিনের রাখাল চরিত্র স্ফুটন করে লেখা কবিতাগুলোর মাধ্যমে, এবং বঙ্গ রাখালের কণ্ঠে আমরা আমাদের আজকে শেষ কবিতাটা শুনতে যাচ্ছি। আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের পক্ষ থেকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা। প্রতি রবিবার রাত্রি ঠিক ৯টায় আমাদের এই প্রোগ্রামটা হয়। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ইরা জেনিত এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনারা যেতে যেতে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে কবি বঙ্গ রাখাল। নিম্বুক বের হয়ে আসে দুঃখ, অভিমান জড়ানো বুক চাপড়ে ধরে পাশের বাড়ির শুভ্র ইঁদুর খেকো বিড়াল। ঝরে পড়ে অভিমানী নিম ফুল, নিম গাছটা বড় হয়ে উঠছে উঠোনের কোণে, রক্তবীজ একমাত্র সম্বল ভূমিলগ্ন চাষির। পথ প্রস্তাব করতে পারেনি ঠুকরিয়ে রক্তাক্ত অভিমান। ধন্যবাদ সবাইকে। আমরা একটা ভালো কমেন্ট পেয়ে গেছি। কমেন্টটা লিখেছে কবি নমিতা সরকার। তিনি জানিয়েছেন তার শ্বশুর বাড়ি ঝিনাইদহ এবং আপনার এই কবিতাটা খুব সুন্দর লেগেছে তার কাছে। কবি নমিতা সরকার, আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য, সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ। প্রাণ ঢালা ভালোবাসা। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আশা করি আগামী অনুষ্ঠান আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রতি রবিবার রাত্রি ঠিক ৯টায় আমাদের এই অনুষ্ঠান হয়। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ। ধন্যবাদ।